সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ, বৈঠক করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গেও। ইনকিলাব জিন্দাবাদ নিয়ে বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, গভীর উদ্বেগ প্রকাশ। মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আজ। জবানবন্দি দেবেন আহত জুলাই যোদ্ধা। বৈশ্বিক শুল্ক 10 থেকে বাড়িয়ে 15% করার ঘোষণা ট্রাম্পের। যুক্তরাজ্যে ডানপন্থী ইসলাম বিরোধী মিছিল ঘিরে উত্তেজনা ও সংঘর্ষ। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে 2 পয়েন্টে নামিয়ে আনল ম্যান সিটি। ম্যাচের নায়ক 20 বছর বয়সী নিকো ওরাইলি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন। রোববার সকাল 9টার পরপরই তিনি বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচবি নাবিয়া। বেলা 11টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এদিন সকাল 9টা 5 প্রধানমন্ত্রীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তার কার্যালয়ে পৌঁছালে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান। এদিকে বেলা 12টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল সংক্রান্ত একটি সভা শেষে 12:30টায় বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের মন্তব্যে গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান সম্পর্কে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ যে বক্তব্য প্রদান করেছেন তা কেবল অসঙ্গতই নয়, বরং ইতিহাস, ভাষাতত্ত্ব ও গণ আকাঙ্ক্ষার বাস্তবতাকে অস্বীকার করার শামিল। ইনকিলাব শব্দটি আরবি উৎসভিত্তিক হলেও উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, স্বৈরাচার বিরোধী সংগ্রাম এবং গণ অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বহু দশক ধরে ব্যবহৃত হয়ে আসছে উল্লেখ করে কোনো শব্দের উৎপত্তিকে কেন্দ্র করে তাকে বাংলা বিরোধী আখ্যা দেয়া ভাষা বিজ্ঞানের মৌলিক নীতির পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে অবিলম্বে মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি। এই ধরনের ঘটনা ঘটে যখন কোন দেশে একটা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাত 10টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। বেগম সেলিমা রহমানের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রথম দিন একজন আহত আন্দোলনকারী নিজের সাক্ষ্য তুলে ধরবেন। গেল 10 ফেব্রুয়ারি প্রসিকিউশনের প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে এই বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই মামলায় মোট 28 জন সাক্ষী রয়েছেন, যার মধ্যে আজ প্রথম দিনে একজন আহত জুলাই যোদ্ধা জবানবন্দি দেবেন। প্রসিকিউশনের দাবি অনুযায়ী সালমান এফ রহমান ও আনিসুল হক জুলাই আন্দোলন দমনে কারফিউ জারি এবং ছাত্র জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর প্রধান পরিকল্পনাকারী ছিলেন। একই ট্রাইব্যুনালে কল্যাণপুরের জাহাজবাড়িতে 9 জন তরুণকে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগ সংক্রান্ত একটি মামলার শুনানিও আজ নির্ধারিত রয়েছে। আমি তোমার
মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। রাজধানীর আদাবর এলাকায় একটি এমব্রয়ডারি কারখানায় স্থানীয় কিশোর গ্যাং ও চাঁদাবাজ চক্রের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এই সময় তারা কয়েকজন শ্রমিককে কুপিয়ে আহত করে। এই ঘটনার পর এমব্রয়ডারি ব্যবসায়ী ও শ্রমিকরা হামলাকারীদের বিচারের দাবিতে থানা ঘেরাও করেন। পরে ঘটনার মূল অভিযুক্ত রাসেল সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার দিকে আদাবরের 17 নম্বর রোডে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় আবির এমব্রয়ডারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রায়হান জহিরের কারখানায় আকস্মিকভাবে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং চক্রের সদস্যরা হামলা চালায়। এ সময় ওই কারখানার কয়েকজন শ্রমিককে কুপিয়ে আহত করা হয় বলে জানিয়েছেন মোস্তাফিজুর রায়হান জহিরের ভাতিজা মারুফ হাসান সুমন। এদিকে এই ঘটনার বিচারের দাবিতে রাত 10:30টায় আদাবর থানা ঘেরাও করেন এমব্রয়ডারি মালিক ও শ্রমিকরা। তাদের আদাবর থানার সামনে সড়কে দাঁড়িয়ে সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন। রাজধানীর উত্তর পশ্চিম থানার এলাকায় গৃহকর্ত্রীকে হত্যা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। একই সঙ্গে ঘটনায় জড়িত মূল আসামি গৃহকর্মী বিলকিস বেগম ও চোরাই স্বর্ণক্রেতা জুয়েলারি দোকান মালিক রবিউল আওয়ালকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাজধানীর পশ্চিম আগারগাঁও 60 ফিট এলাকায় অবস্থিত ঢাকা মেট্রো উত্তরের পিবিআই কার্যালয়ে আয়োজিত উত্তরায় গৃহকর্মী কর্তৃক আয়েশা হত্যার রহস্য উদ্ঘাটন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের এডিশনাল ডিআইজি মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান এসব তথ্য জানান। পিবিআই বলছে, গৃহকর্মী বিলকিস খাবার পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে বৃদ্ধ দম্পতিকে অচেতন করেন। অতিরিক্ত মাত্রায় ওষুধ প্রয়োগে গৃহকর্ত্রী আয়েশা আক্তারের মৃত্যু হয়। পরে বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যান আসামি বিলকিস। বিলকিস বেগমের কাছ থেকে নগদ 6,300 টাকা, চেতনানাশক ওই ওষুধের খালি পাতা ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পিবিআই। 17 তারিখ যখন আমি অফিসে থাকি, সারাদিন আমার বাবা কিন্তু আমাকে মেসেজ দেন যে আমি নাস্তা করেছি কিনা বা দুপুরে খেয়েছি কিনা। সেই দিন আমাকে কেউ কোনো প্রকার মেসেজ দেয়নি, আর আমিও খুব কাজে ব্যস্ত ছিলাম। ঠিক মাগরিবের পরে আমার বড় ভাই মোহাম্মদ জাকারিয়া হোসেন আপনার সামনে বসে আছেন, তিনি আমাকে ঠিক মাগরিবের কিছুক্ষণ পরে কল দিয়ে মানে কান্না অবস্থা, আমি খালি এটুকু শুনতে পেরেছি যে আব্বু উল্টাপাল্টা কথা বলছে, কথা এলোমেলো বলছে। আম্মু, আমার ভাইয়া ভাষ্য মতে তিনি মাগরিবের নামাজ পড়তে যান 17 তারিখে, তো বাবাকে মসজিদে দেখেন না। সাধারণত হয় কি, সন্ধ্যাবেলা আব্বু আম্মু মাগরিবের নামাজের পরে আমার ভাইয়ের বাসায় যান। আমার ভাইয়ের বাসার ডিস্টেন্সটা খুবই, একটা রোডের এই মাথা। আপনারা যারা উত্তরা চিনেন যে 18 নম্বর সেক্টর এবং 18 নম্বর রোড এবং 26 নম্বর রোড হচ্ছে একটা রোড দিয়ে কানেক্ট করা, 20 নম্বর রোড দিয়ে। এই মাথায় আমার ভাইয়ের বাসা, এই মাথায় আমার বাসা। তো সেদিন আমার মার সাথেও কারো কমিউনিকেট হয় নাই, আমার বাবার সাথেও কথা হয়নি, প্লাস আমার বাবা মসজিদেও যাননি। তো ভাইয়া একটু চিন্তাবোধ করছিলেন। তো বাবাকে যখন কল করা হলো, তো বাবা রিসিভ করে খুব এলোমেলো কথা বলছিলেন। তো ভাইয়া যখন ঘটনাস্থলে গেলেন, যে দেখতে পেলেন যে অন্ধকার ঘর, ওর মধ্যে যখন লাইট জ্বালালেন তখন দেখতে পেলেন যে আমার বাবা খাটের একটা কোনায় বসে আছে এবং মানে তাকে মনে হচ্ছে যে সে ঢুলছে, যেটাকে আমরা বাংলায় বলি ঘুমের ঢুলে। তো আমার মা শুয়ে আছে, মাকে দেখেই বোঝা যাচ্ছে যে মা আর নেই। লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ বিলের মাত্র 5 টাকা নিয়ে 2 ভাইয়ের হাতাহাতিতে একজন মারা গেছেন। এই ঘটনায় বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন। শনিবার রাত 8:30টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলমগীরের স্ত্রী সাবিনা ইয়াসমিন অভিযোগ করে জানান, একটি মিটার 2 ভাই যৌথভাবে বিদ্যুৎ ব্যবহার করেন। দুজনই ভাগাভাগি করে বিল পরিশোধ করেন। চলতি মাসের বিল দেওয়ার সময় আলমগীর 5 টাকা কম দেন। এই নিয়ে 2 ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পুলিশ জানায়, বিদ্যুৎ বিল নিয়ে খোরশেদ ও আলমগীরের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে 2 ভাই দোকানে গেলে সেখানে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা তাদের ছাড়িয়ে দেন। এক পর্যায়ে খোরশেদ ঘটনাস্থল থেকে চলে গেলেও আলমগীর সেখানে ছিলেন। পরিবারের ভাষ্যমতে আহত অবস্থায় আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের উপর শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ট্রাম্পের শুল্ক নীতি বাতিল করার ঠিক একদিন পরই নতুন করে এই পদক্ষেপটি নেওয়া হলো। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, আদালত যে শুল্ক বাতিল করেছেন তার পরিবর্তে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব পণ্যের উপর 10% হারে শুল্ক আরোপ করা হবে। তবে শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, এই হার এখন বাড়িয়ে 15% করা হবে। এর আগে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা শুল্ককে অবৈধ ঘোষণা করে ঐতিহাসিক রায় দিয়েছিলেন মার্কিন সুপ্রিম কোর্ট। তবে আদালতের এই রায়কে পাত্তা না দিয়ে নতুন করে 10% শুল্ক আরোপেরও ঘোষণা দেন ট্রাম্প। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কট্টর ডানপন্থী ও ইসলাম বিরোধী সংগঠন ব্রিটেন ফার্স্টের ডাকা সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই আন্দোলন থেকে ওদের ফেরত পাঠাও স্লোগানে মুখর হয়ে ওঠেন শতাধিক বিক্ষোভকারী। ইউনিয়ন জ্যাক পতাকা হাতে অনেককে অভিবাসী বিরোধী স্লোগান দেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে কটাক্ষ করেন। এ সময় কিছু বিক্ষোভকারীকে মদ্যপ অবস্থায়ও দেখা যায়। ব্রিটেন ফার্স্ট, যারা গণহারে অভিবাসী ও মুসলিমদের যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবি তোলে, তাদের এই কর্মসূচির প্রতিবাদে শনিবার দুপুরে পাল্টা বিক্ষোভের আয়োজন করা হয়। এই বিক্ষোভে কয়েকটি রাস্তায় অসংখ্য বামপন্থী ও ফ্যাসিবাদ বিরোধী কর্মীদের সমাবেশ ছিল ডানপন্থীদের চেয়ে তুলনামূলকভাবে অনেক বড়। প্রতিবাদ বিক্ষোভের সময় তারা বর্ণবাদ বিরোধী ব্যানার বহন করেন এবং ফিলিস্তিনি পতাকা সহ বিভিন্ন পতাকা প্রদর্শন করেন। পাল্টা মিছিল শুরুর আগেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু কট্টর ডানপন্থী কর্মী পাল্টা বিক্ষোভ স্থলে ঢুকে লাইভ স্ট্রিম শুরু করেন। পুলিশের নিরাপত্তা বলের মধ্য দিয়ে ব্রিটেন ফার্স্টের নেতা পল গোল্ডিং এর নেতৃত্বে মিছিল শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। শহরের কেন্দ্রে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে গালাগালি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানাতে থাকলে পুলিশ তাদের নিরাপদে রাস্তা থেকে সরিয়ে নেয়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নতুন উত্তেজনা যোগ করেছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে মাত্র 2 পয়েন্টে। ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নায়ক ছিলেন 20 বছর বয়সী নিকো ওরাইলি। প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দেন এই তরুণ মিডফিল্ডার। ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় পেপ গার্দিওলার দল, তার ফলও আসে দ্রুত। ম্যাচের 14তম দূরপাল্লার দুর্দান্ত শটে জাল কাপান ওরাইলি। গোলটি সিটির আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তবে নিউক্যাসল দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা করে। 22তম মিনিটে লুইস হলের শট ডিফ্লেকশন হয়ে জালে ঢুকে গেলে সমতায় ফেরে অতিথিরা, কিন্তু বেশি সময় স্থায়ী হয়নি সেই সমতা। কিছুক্ষণ পর কর্নার থেকে আসা বলে হেড করে নিজের দ্বিতীয় গোলটি করেন ওরাইলি। আবারও এগিয়ে যায় সিটি। এই জয় পেপ গার্দিওলার দল প্রিমিয়ার লিগে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে মাত্র 2 পয়েন্টে নামিয়ে আনলো। ফলে শিরোপা লড়াই এখন আরও তীব্র ও রোমাঞ্চকর হয়ে উঠেছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ, বৈঠক করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে। ইনকিলাব জিন্দাবাদ নিয়ে বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, গভীর উদ্বেগ প্রকাশ। মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আজ। জবানবন্দি দেবেন আহত জুলাই যোদ্ধা। বৈশ্বিক শুল্ক 10 থেকে বাড়িয়ে 15% করার ঘোষণা ট্রাম্পের। যুক্তরাজ্যে ডানপন্থী ইসলাম বিরোধী মিছিল ঘিরে উত্তেজনা ও সংঘর্ষ।
এবং ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে 2 পয়েন্টে নামিয়ে আনলো ম্যান সিটি। ম্যাচের নায়ক 20 বছর বয়সী নিকো ওরাইলি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।